বলে। তোমার তো লাক ভালো যে আমি সবার সামনে তোমার নিজের ওয়াইফ বলে অ্যাকনলেজ করেছে, আর তুমি সেটা নিয়ে ডিনাই করছো। এই বলে ও এই কথা এগিয়ে আসে ইনায়েতের দিকে। দাঁতে দাঁত চেপে প্রতিটা শব্দে পয়জন ঢেলে বলে। শুক্রিয়া আদায় করো ফ্লোরেন্স, জীবনে অন্তত শুক্রিয়া আদায় করতে শেখো। ইনায়েত আয়াতের কথায় বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে সামনে থেকে হেঁটে চলে। তার চোখে মুখে এক ধরনের শীতল উদাসীনতা। মনে হচ্ছে চারপাশে পৃথিবী বা তার পাশে হাঁটা মানুষটার কোনো অস্তিত্বই তার কাছে নেই। আয়াজ অবশ্য এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে দ্রুত পা চালিয়ে ইনায়েতের সাথে নিজের ফেস ম্যাচ করে নেয়। গলাটা যথাসম্ভব সফট রেখে সে জিজ্ঞেস করে। তুমি কি হার্ট হয়েছ? ইনায়েত নিজের হাঁটার রিদম একটু না ভেঙে সামনের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। কি নিয়ে? আয়াজ একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। মম যে ট্রুথটা রিভিল করলো না, আসলে বুঝতে তো পারছো তুমি আর আমি সেম ক্লাসের না, তাই আর কি। ইনায়েতের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। সেই হাসিতে কোনো অভিমান নেই, আছে এক নিরাসক্তি, যে নিরাসক্তি দেখে আয়াজের বুকের ভেতরটায় শূন্যতা তৈরি হয়ে যায়। ইনায়েত শান্ত স্বরে বলে। উনি তো সত্যিই বলেছেন। আমার সাথে কি আপনার ম্যাচ করে? আমি ওসব বিষয়ে কখনোই হার্ট হই না মিস্টার ক্রাউন। আই গেস আপনি এই কদিনে আমার সঙ্গে মানে আমার সম্পর্কে এতটুকু আইডিয়া তো পেয়েছেনই, রাইট? আয়াজ জানে ইনায়েতের কাছে এসব রয়্যাল ট্যাগ, ব্লাড লাইন বা ক্লাস ডিফারেন্সের কোনো ভ্যালু নেই। তারপরও মনের ভেতরে কোনো এক জোড়া আশা থেকে সে আবার জিজ্ঞেস করে বসে। সত্যি সত্যি আমার একসেপ্ট না করে তোমার কিছু যায় আসে না? আমার ওয়াইফ হয়েও না হওয়ার এই ট্যাগটাতেও না? ইনায়েত এবার নিজের দুহাত বুকে ফোল্ড করে নিতে নিতে বলে। যারটার কথায় আমার কিচ্ছু যায় আসে না। আর আমি আপনার ওয়াইফ নই। তাই এক্সপেক্ট করব নেক্সট টাইম আমাকে এটা আর বলবেন না আপনি। কথাটা আয়েজের ইগোতে একটা শার্প গ্লাসের মতো বেঁধে যায় গিয়ে। সে কিছুটা শক্ট হয়েই বলে ওঠে। আমি তোমার কাছে জাস্ট যে কেউ? ইনায়েত নির্লিপ্তভাবে মাথা নাড়ায়। অবশ্যই। সত্যিই কেউ না? না। আজ একটা তপ্তশ্বাস ছেড়ে ইনায়েতের চোখের দিকে ডিপলি তাকায়। তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এমন একটা সেন্টেন্স যা ঠিক অভিযোগ নাকি আক্ষেপ বোঝা মুশকিল। তুমি সত্যিই খুব উইয়ার্ড, ফ্লোরেন্স। এতক্ষণে ইনায়েত এবার চোখ তুলে আয়াজের দিকে সরাসরি তাকিয়ে কড়া ওয়ার্নিং দিয়ে বলে। আমাকে যদি ডাকতেই হয় তবে ইনায়াত ডাকুন, নয়তো ডাকবেন না। আয়াজ তো ঠিকই আই কন্ট্যাক্টরই ওয়েট করছিল। সে বেশ স্টাবর্ন এবং অ্যারোগেন্ট গলায় জবাব দেয়। সবাই যা ডাকবে আমি তা ডাকবো না, আমি ফ্লোরেন্সই ডাকবো, কারণ এই ডাকটা এক্সক্লুসিভলি আমার জন্য। ইনায়েত তাচ্ছিল্য করে বলে। এত ড্রামা করবেন না। আমার এসব একদমই পছন্দ না। নিজের লিমিটে থাকুন, নিজের ক্লাস অনুযায়ী বিহেভ করুন। আর আপনি আমার সাথে এভাবে পা মিলিয়ে হাঁটছেন কেন? আপনার ক্লাস তো ডাউন হয়ে যাবে। ওহহো! আইজোর কথার আর কোনো উত্তর দেয় না। সে শুধু তাকিয়ে থাকে। তার সেই দৃষ্টিতে এমন কিছু আছে যা শব্দের চেয়েও অনেক বেশি লাউড। হাঁটতে হাঁটতে তারা একটা ভিন্টেজ আইসক্রিম স্টলের সামনে এসে পৌঁছায়। ইনেত এগিয়ে গিয়ে দুটো মিস্টার হুইপি ভ্যান আইসক্রিম নেয়। স্টলটা বেশ পুরনো ধাঁচের। কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম নেই। খুচরো সেন্ট দিয়েই পে করতে হয়। ভাগ্য ভালো, ইনায়েতের কাছে ক্যাশ ছিল। আজ মনে মনে ভাবে, দুটো আইসক্রিম যেহেতু নিয়েছে, একটা নিশ্চয়ই তাকে অফার করবে। কিন্তু ওকে ভুল প্রমাণিত করে ইনায়েত নিজের দুই হাতে দুটো আইসক্রিম ধরে দুটোতেই পরপর বাইট বসাতে শুরু করে। এতে তো আয়াজ পুরো অফ গার্ড হয়ে শেষমেশ বলেই ফেলে। আমার জন্য নেবে না? ইনায়েত ভ্রু কুচকে সারপ্রাইজড হয়ে জিজ্ঞেস করে। আপনি খাবেন? হ্যাঁ। ইনায়েত একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে ওঠে। এর জন্য এখন আমার মানি ওয়েস্ট করতে হবে? তবু মুখে কিছু না বলে নিজের হাতে দুটো আইসক্রিমে সে আয়াজের দিকে এগিয়ে দিয়ে বলে। ২ হাতে দুটো নিয়ে খেতে পারেন। নয়তো একটা আমি খাবো, আরেকটা আপনি খোঁজ করুন। আর চমকে যায়। নিজের পুরো রয়্যাল লাইফে সে কখনো কোনো খাবারের জন্য এত ক্রেজিনেস দেখায়নি।
কিন্তু এই মুহূর্তে ইনায়েতের হাতের এই সাধারণ ভ্যান আইসক্রিম দুটো তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিসিয়াস জিনিস বলে মনে হচ্ছে। ও চটজলদি বলে, না না, আমি দুটোই খাবো। ওকে। ইনায়েত নিজের জন্য নতুন করে আরেকটা আইসক্রিম নিয়ে খেতে খেতে সামনে এগোয়। আয়োজ দু হাতে দুটো আইসক্রিম নিয়ে তার সাথে পা মেলায়। ইনায়েত আবার মুখ খোলে। আপনি আমার সাথে আসছেন কেন? আমি ক্যাব নিয়ে নিজের প্লেসে চলে যাব। আইজ আইসক্রিম ছোট একটা কামড় বসে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে জবাব দেয়। এমনি আসছে। আর আমি তোমার সাথে কোথায় আসছে? আমি তো আমার নিজের মতোই হাঁটছি। তোমাকে কি বলেছে? তোমাকে কি বলেছে যে আমি তোমার সাথে আসছে? ইনায়েত আর কথা বাড়ায় না। সে সাইলেন্ট হয়ে যায়। তার নীরবতা থেকে আয়াজ আরো এক ধাপ এগিয়ে এসে বলে। তোমার হাতের আইসক্রিমটাও আমায় দিয়ে দাও। আমারগুলো খেয়ে মন ভরে নে। ইনায়েত এবার রাগে আটকে ওঠে। আপনাকে কেন দেব? দুটো কিনে দিয়েছি, কোনো শেম নেই। দুটো খেয়ে এখন বলছেন আরেকটা খেতে? আয়াজ অবশ্য পারমিশনের ওয়েট করে না। সে ইনায়েতের হাত থেকে প্রায় ঝাপটে মেরে নিয়ে নেয় আইসক্রিমটি। আরে দাও না, এটা আইসক্রিমই তো। এমন করছো কেন? ইনায়েত প্রথমে দিতে না চাইলেও বাধ্য হয়ে ছেড়ে দেয়। তারপর জলদি নিজের হাতে থাকা অন্যটা ফিনিশ করতে শুরু করে। বলাতে চায় না মিস্টার ক্রাউন হয়তো এটাও কেড়ে নেবে। এদিকে আয়াজের মনের ভেতরে হাজারটা ডলফিন আনন্দে স্প্ল্যাশ করছে। এত সিলি, এত অর্ডিনারি একটা স্ট্রিট মোমেন্ট তাকে এতটা হ্যাপিনেস দিতে পারে, সেটা সে নিজেই বিলিভ করতে পারছে না। ইনায়েতের সাথে কাটানো এই ছোট্ট মোমেন্টগুলো তাকে স্পিচলেস করে দিচ্ছে। আজ তার আইসক্রিমটা শেষ করে নেয়। ঠিক সেই মুহূর্তেই তাদের পাশ ঘেঁষে এসে থামে কয়েকটা সিল্ক লাক্সারিয়াস গাড়ি। আয়াজের নিজের গাড়িটার দরজা খুলে যায়। ভেতরে বসে আছে এভা। সে বলে ওঠে, তুমি চলে এসো। আসলে আমার ড্রাইভার নেই, তাই তোমার সাথেই যাওয়া। আয়াজ একবার ইনায়েতের দিকে তাকায়। আশেপাশে অন্যান্য রয়্যালসরা প্রেজেন্ট। ইনায়েতকে সবার সামনে অলরেডি একজন কমনর হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই সবার সামনে তাকে নিয়ে এক গাড়িতে ওঠা পসিবল নয়। রয়্যাল প্রোটোকল, আইডেন্টিটি আর ব্লাড লাইন সবকিছু এক ইনভিজিবল দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। আজ কিছু বলার আগেই ইনায়েত খুব পোলাইটলি একটা মুচকি হাসি দিয়ে বলে, আপনি আপনার পথে যান, আমি আমার পথে। এই কথা বলে সে অন্যদিকে টার্ন নেয়। আজ কিছুক্ষণ স্ট্যাচুর মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে আটকে থাকে ইনাতে চলে যাওয়ার ফিগারটার দিকে। যে মেয়েটি এইমাত্র তাকে জাস্ট যে কেউ বলে গেলে, অথচ তার ওই একটাই মুচকি হাসি আয়াজের গোটা পৃথিবীকে স্টপ মোশনে দাঁড় করিয়ে দিয়েছে। অবশেষে সে গাড়িতে গিয়ে ওঠে, কিন্তু তার মাইন্ড পড়ে থাকে ওই পুরনো আইসক্রিমের স্টলে। ইনাতের ওই মুচকি হাসিটার ভেতরে আজ বারবার রিকল করতে থাকে একটু আগের প্রতিটা ডিটেল। আমি দুটোই খাবো বলার সময়ে সেই চাইল্ডিশ এক্সাইটমেন্ট, ইনায়েতের কপালে সেই বিরক্তির ভাঁজ, আর ওকে বলার সময়ের সেই কেয়ারলেস সুরটা। তার মন চাইছে যদি টাইম ট্রাভেল করে শতবার সেই মুহূর্তগুলোকে ফিরে যাওয়া যেত। একটু পর রাতের ফাঁকা রাস্তায় ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় দাঁড়িয়ে আছে ইনায়াত। চারপাশের কনকনে ঠান্ডা বাতাসে তার সিল্কি চুলগুলো এলোমেলোভাবে উঠছে। নিজের উপর বিরক্ত হয়ে সে হঠাৎই চিৎকার করে ওঠে। শট! আমার ৩ টা আইসক্রিম! কেন যে ওই স্টুপিডটাকে খাওয়াতে গেলাম আমি, শিট! বিরক্তি দিতে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে সে সামনের দিকে পা বাড়ায়। রাত প্রায় 12টা বাজে। চারপাশটা একদম শুনশান। নামহীন ইরি সাইলেন্স বিরাজ করছে পুরো রাস্তায়। ঠিক সেই মুহূর্তে জেভিয়ারের নিজের চকচকে ব্ল্যাক বেন্টলি স্টেট লিমোজিন একদম স্মুথলি ইনায়েতের গা ঘেঁষে এসে দাঁড়ায়। এলিগেন্ট অরা নিয়ে জেভিয়ার নিজে বেরিয়ে এসে ভদ্রতার সাথে ইনায়েতের জন্য দরজাটা খুলে দিয়ে এক দৃষ্টি তার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সাথে চলো। ইনায়েত ফুঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ে। জেভিয়ারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে সে জবাব দেয়, থ্যাঙ্কস বাট সরি। আমি ক্রাউনের আশেপাশে একদমই ইনভলভ হতে চাই না। জেভিয়ারের চোখে মুহূর্তের জন্য একটা হালকা হতাশার ছায়া নেমে আসে। তার গলার স্বর কিছুটা নরম হয়। কিন্তু আমি তো তোমার টিচার। অন্তত একজন টিচারের সাথে তো যাবে। জেভিয়ার ইনায়েতের স্কুল লাইফের টিচার। সে ইনায়াত আর নাভিদকে সবসময় খুব ভালোভাবে গাইড করে এসেছে।
ইনাত জেভিয়ারকে যথেষ্ট শ্রদ্ধার চোখেই দেখে, তাই কোনো রকম অভদ্রতা না করে ঠোঁটের কোণে ছোট্ট একটা পোলাইট স্মাইল ফুটিয়ে সে বলে, আমি আপনাকে অনেক রেসপেক্ট করি স্যার, কিন্তু বিলিভ মি, এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া পসিবল না। আসছি। কথাটা বলেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না ইনায়াত। হাত থেকে একটা ট্যাক্সি থামায় এবং সেদিকে এগিয়ে যায়। জেভিয়ার গাড়ির দরজায় হাত রেখে এক দৃষ্টি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অন্য কোনো মেয়ে হলে হয়তো আজকে জেলাস ফিল করানোর জন্য হলেও আজ এই সুযোগটা লুফে নিত, কিন্তু ইনের তো একদমই আলাদা। এসব চিপ ড্রামার সে তোয়াক্কাই করে না। জেভিয়ারের বুক চেড়ে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আপন মনে বিড়বিড় করে ওঠে, তুমি সেই আগের মতোই রয়ে গেলে ইনায়াত। যে তোমার প্রেমে আমি পড়েছিলাম এতগুলো বছরে, সেই তুমি একটুও চেঞ্জ হলে না। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ইনায়েত ব্যালকনির সোফায় বসে আছে। রাত 12:40 বাজে। চারিদিকে নীরবতায় ঘেরা, কিন্তু ইনায়েতের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। সে এক দৃষ্টি তাকিয়ে আছে রাতের নিস্তব্ধ তারাহীন আকাশের দিকে। রুমের ভেতর আয়াজ ল্যাপটপ নিয়ে নিজের কাজ করছে। কাজ শেষে করে ল্যাপটপটা শাটডাউন করে সে উঠে দাঁড়ায়। ধীর পায়ে ব্যালকনিতে এগিয়ে আসে এবং ইনায়েতের একদম গা ঘেঁষে সোফায় বসে পড়ে। তাকে এভাবে এত কাছে বসতে দেখে ইনায়েত বিরক্তি নিয়ে এক পলক তাকায়। তারপর কিছুটা পার্সোনাল স্পেস বজায় রাখার জন্য সোফায় আরেকটু সরে বসে। ইনায়েতের এই অস্বস্তিটুকু আজের তীক্ষ্ণ চোখ এড়ায় না। সে ইনায়েতের দিকে এক দৃষ্টি তাকিয়ে হঠাৎই নীরবতা ভাঙে। তুমি কি জেভিয়ারের সাথে এসছো? ইনায়েত আয়াজের দিকে না তাকিয়েই একদম স্ট্রেট কাট উত্তর দেয়। না। শুধু না বলার কারণ হলো সে আয়াজের সাথে কোনোভাবে এই কনভারসেশন লেংদি করতে ইন্টারেস্টেড নয়। সে চাইলেই জিজ্ঞেস করতে পারে এই প্রশ্নের বেসিস কি, কিন্তু এসব অবান্তর কথায় সে নিজের এনার্জি বা শব্দ কোনোটি ওয়েস্ট করতে চায় না। ইনায়েতের এই শর্ট আর নির্লিপ্ত উত্তর শুনে আয়াজ নিজে থেকেই এক্সপ্লেন করে। আসলে সবাই আমার সিরিয়ালে এসছে, শুধু সবার লাস্টে আসে। তাই ভাবলাম তুমি হয়তো ওর সাথেই ফিরেছো, কারণ তোমরা তো পূর্ব পরিচিত। ইনায়েত আকাশের দিকে চোখ না সরিয়ে আগের মতো ইনডিফারেন্ট টোনে বলে। ও। ইনায়েতের এই উদাসীনতা আয়াজের ভেতরে শুকনো রাগের জন্ম নেয়। সে ভ্রু কুচকে বলে, জাস্ট ও, আর কিছু বলবে না? তোমরা যে পূর্ব পরিচিত সেটা আমি কিভাবে জানলাম, তা জানতেও চাইবে না? ইনায়েত এবার একটা তপ্ত শ্বাস ছেড়ে আকাশের দিক থেকে চোখ নামিয়ে দুই পা সোফায় তুলে সে একটু নড়েচড়ে বসে। আয়াজের দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল্য নিয়ে বলে, আপনাদের জানা বা না জানা নিয়ে আমার কি যায় আসে যে আমি ইন্টারেস্ট দেখাবো? ইনাতের কথায় আয়াজের ইগোতে এবার বেশ জোরেই হিট করে। সে গলার স্বর কিছুটা কঠিন করে বলে, তুমি নিজেকে একটু বেশি কোল্ড শো করছো। এতটা কোল্ড না হয় বেটার। আমি তোমার সাথে রিলেশনশিপটা একটা ফ্রেন্ডলি পর্যায়ে নিয়ে যেতে চাইছি। আমি একজন ক্রাউন হয়েও নিজের ইগো সাইডে রেখে এটা চাইছি। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? ইনায়েত এবার আয়াজের দিকে তাকিয়ে একটা মকিং স্মাইল দিয়ে বলে, আপনি ক্রাউন হয়ে যা ইচ্ছে চাইতে পারেন, সেটা আমি বুঝতে যাব কেন? আর আপনি আমার মতো একজন কনকিউবাইনের মেয়ের সাথেই বা কেন এত ফ্রেন্ডলি হতে চাইবেন? আয়াজ এবার স্পষ্টতই রেগে যায়। রাগে তার জল শক্ত হয়ে আসে। এজন্যই তোমাদের মতো মানুষদের ভ্যালু দিতে নেই। আমি চাইছি তোমার সাথে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলার, স্ট্যাটাস মেনটেন করতে। আর তুমি? ইনায়েত এবার আয়াজের কথার মাঝখানে তাকে থামিয়ে দেয়। সরাসরি আয়াজের চোখে চোখ রেখে শার্প টোনে বলে, আপনি ফ্রেন্ড বানাতে চান না, বেড পার্টনার বানাতে চান, তা আমি খুব ভালো করেই জানি। আপনার আমার থেকে একটা বেবি লাগবে, সেই জন্যই এত ড্রামা, তাই তো? বেবি হলে আপনি কিং হয়ে যাবেন, সাথে সামনের বছর ইলেকশনেও শক্ত পজিশনে দাঁড়াতে পারবেন। আমি অতটা স্টুপিড নই, মিস্টার কাউন। আজ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। ও এত নিখুঁতভাবে তার মাইন্ড রিড করে ফেলেছে। হ্যাঁ, কথাটা সত্যি যে সে বেবি নিতে চায়, কিন্তু ইনায়েত যেভাবে ভাবছে ঠিক সেভাবে নয়। সে তো আপাতত শুধু ইনায়েতের সাথে ফ্রেন্ডলি হতে চায়। ইনায়েতকে এখনো নিজের ওয়াইফ হিসেবেই একসেপ্ট করতে পারছে না সে। বেবি নিয়েও তো অনেক দূরের কথা। কিন্তু
আয়াজ এসবের কিছুই ইনায়েতকে এক্সপ্লেন করে না। সে হুট করে উঠে এসে ইনায়েতের দিকে আরো ঝুঁকে আসে। গলার স্বর ভারী করে বলে, হ্যাঁ, আমি বেবি চাই। একটা বেবি আমার জন্য অনেক প্রয়োজন। কথাটা শুনে ইনায়েতের গা গুলিয়ে আসে। ঘৃণার দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে সে বলে, তাহলে নিন না বেবি। আপনার জন্য কি মেয়ের অভাব আছে নাকি এই শহরে? এটা আমাকে বলছেন কেন? আয়াজ এবার উগ্র হয়ে ওঠে। সে ইনায়েতের দিকে আরো ঝুঁকে আসে। নিজের দুই হাত ইনায়েতের দুই কাঁধের পাশে সোফার হেডবোর্ডে আটকে দিয়ে তাকে এক প্রকার ট্র্যাপ করে রুড তবে এক ধরনের নেশা জড়ানো স্বরে বলে, আমার ঠিক তোমার পেট থেকেই বেবিটা চাই, অন্য কারো থেকে নয়। শুধু তোমার আর আমার বেবি হতে হবে। ইনায়েত বিন্দু মাত্র ভয় না পেয়ে আয়াজের চোখে স্থির দৃষ্টি রেখে দাঁত চেপে বলে, তাহলে চাইতে থাকুন, কারণ কিছু চাওয়া শুধু চাওয়া হয়ে থেকে যায়। আয়াজের ইগো এবার ফেটে পড়ে। আরে, এত ইকো দেখাও কাকে তুমি? চেনো আমায়? জানো আমি কে? আমার লেভেল কি? আমি আয়াজ, যে তোমাকে ছোবো, তোমার কাছ থেকে বেবি নেওয়ার উইশ করছি। সেটা তো তোমার ভাগ্য। ইনায়েত আর এক মুহূর্ত টলারেট করে না। সজোরে আয়াজের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলে, আমার আপনার বেবি নেয়ার বিন্দু মাত্র রুচি নেই মিস্টার ক্রাউন। জাস্ট গেট আউট। আমার সামনে থেকে সরে যান। ইনায়েতের এই সাডেন পুশে আয়াজ কিছুটা থমকে যায়। সে নিজেকে সামলে নেয়। তার এখন রাগ করা উচিত নয়। পরিস্থিতি আরো বিগড়ে যাবে। সে ধপ করে ইনাতের একদম গা ঘেঁষে সোফায় বসে পড়ে। তারপর সব ইগো সব রাগ ভুলে হুট করে ইনাতের কোলে নিজের মাথাটা গুজে দেয়। আর শান্ত স্বরে সে বলে, তুমি কিছু বলো না, আমাকে জাস্ট কিছুক্ষণ এইভাবেই থাকতে দাও। ইনায়েত এই আনএক্সপেক্টেড বিহেভিয়ারে প্রথম চমকে উঠলেও পর মুহূর্তেই তার রাগ সপ্তমে চড়ে গিয়ে সে দাঁত কটমট করে আয়াজের সিল্কি চুলগুলো মুঠো করে ধরে বিরক্তি নিয়ে তার মাথাটা নিজের কোল থেকে সরিয়ে দিয়ে ছটকা মেরে উঠে দাঁড়িয়ে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে হনহন করে রুমে চলে যায়। সে বিরক্তি আর ঘৃণায় তার ফিজিক্যালি সিক লাগছে। আজ ব্যালকনির সোফায় ঠিক সেভাবে শুয়ে থাকে। রাতের ঠান্ডা হাওয়া তার চুলে বিলি কেটে যাচ্ছে। সে নিজেই বুঝতে পারছে না তার ভেতরে আসলে কি চলছে। একজন ক্রাউন হয়ে সে কেন এই সামান্য মেয়েটার কাছে বারবার নিজের ইগো সারেন্ডার করছে? কিছু একটা নিশ্চয় হচ্ছে, তীব্রভাবেই হচ্ছে। ইনাদের এই রাগ, এই অবজ্ঞা, এই খিটমিটি মুহূর্তগুলি তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতির অংশ হয়ে উঠেছে। সোফায় শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আনমনেই একটা প্রশান্তির স্মার্ট ফুটে ওঠে আয়াজের ঠোঁটে। অ্যাশার ফ্যামিলির জিম হলে আয়াজ, ইনায়েত, ফেথ, লুইস, এরিক আর আইজ্যাক সবাই উপস্থিত। আয়াজ ওয়ার্কআউট করছে। জিমের সময় নিজের হুইয়ে প্রোটিন আনতে ভুলে গেছে সে। তবে এটা একটা অজুহাত। এখানে উপস্থিত 7-8 জন মেড আর গার্ড থাকা সত্ত্বেও সোজা তার মমকে কল করে ইনায়েতকে দিয়ে প্রোটিন শেকটা পাঠাতে বলেছে। তার মাও ছেলের চালাকিটা বুঝেন। ইনায়েতকে এক নজর দেখার জন্যই যে আয়াজের এই বাহানা, সেটা বুঝতে আর ওনারও বাকি নেই। ইনায়েত আসছে শুনে আয়াজ দ্রুত ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আসে। তার পরনে একটা ব্ল্যাক স্লিভলেস জিম ভেস্ট আর হোয়াইট শর্টস। ইন্টেন্স ওয়ার্কআউটের পর তার সুঠাম বডি চকচক করছে, পেশিগুলো স্পষ্ট। জিম হলের গ্লাস ডোর পুশ করে ইনায়েত ভেতরে ঢোকে। তার হাতে প্রোটিন শেকের বোতল। কিন্তু আয়াজের প্রত্যাশায় পানি ঢেলে দিয়ে ইনায়েত তার দিকে এক নজরও তাকায় না। চুপচাপ বোতলটা নামিয়ে রেখে সে উল্টো ঘুরে চলে যেতে নেয়। আজ তো ভেতরে ভেতরে ভারী অপ্রস্তুত। এতক্ষণ ধরে তৈরি করা ইমপ্রেশনটা এই মেয়ে এভাবে ইগনোর করলো। আয়াজ আর থাকতে না পেরে ডাক দেয়। এই এনায়েত, শোনো। ইনায়েত এবার ঘুরে আয়াজের মুখের দিকে তাকায়, শান্ত গলায় বলে, শুনছি। আয়াজ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে ইনায়েতের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষে খেই হারিয়ে ফেলে বলে, না, কিছু না। ইনায়েত বেশ বিরক্ত হয়ে একটা লুক দেয় ওর দিকে। তবে কিছু না বলে সে আবারও পা বাড়ায় যাওয়ার জন্য। সামনে বাড়াতেই দেখে একটু দূরে ফেদ বসে বসে ঘাড়ের ব্যথায় কাতরাচ্ছে। অ্যারিককে উদ্দেশ্য করে ফেদ বলছে, ব্রো, এত পেন কেন হচ্ছে? ঘুম থেকে ওঠার পর থেকে ঘাড়ই নড়াতে পারছি না। আহ!
ইনায়েত ফেথের দিকে তাকিয়ে বলে। আমি হেল্প করতে পারি তুমি চাইলে। ফেথ ভ্রুকুচকে তাকায়। কিভাবে? ইনায়েত পাল্টা প্রশ্ন করে। করবো? হ্যাঁ বা না? ফেথ একটু ভেবে জবাব দেয়। হ্যাঁ। ইনায়েত এগিয়ে গিয়ে ফেতের ঘাড়ের অবস্থা খুব গভীরভাবে অবজার্ভ করে। তারপর ধীরে ধীরে তার ঘাড়ের স্টিফ হয়ে থাকা মাসলগুলোতে প্রেসার দিয়ে ম্যাসেজ করতে শুরু করে। স্পেইনারের পজিশন ঠিক করার জন্য খুব সতর্কতার সাথে ঘাড় সামান্য ঘুরিয়ে স্ট্রেচ করায়। ব্যথায় ফেত চোখ বন্ধ করে ফেললেও কিছুক্ষণ পরেই তার ঘাড়ের মাসল রিল্যাক্স হতে শুরু করে। ইনায়েত শান্ত গলায় তাকে রিল্যাক্স থাকতে বলে, যাতে পেশিগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ঘাড়ের ব্যথা কমতেই ফেদ স্বস্তির শ্বাস ফেলে বলে, থ্যাঙ্কস ইয়ার। আমার স্পাইনের পেনটা অনেক বেড়েছে। এটাতেও একটু হেল্প করবে। ইনায়েত নির্লিপ্ত গলায় বলে। শিওর। প্রথমে সে ফেদকে সোজা হয়ে বসতে বলে, তারপর খুব ধীরে ধীরে তার কাঁধ, ঘাড় আর মেরুদণ্ডের আশেপাশের শক্ত পেশিগুলোতে প্রেসার দিয়ে পশ্চারাল থেরাপি আর কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট শুরু করে। এক হাতে ফেতের কাঁধ স্থির রেখে অন্য হাতে মেরুদণ্ডের নিচের অংশের হালকা চাপ দিয়ে স্পাইনারের অ্যালাইনমেন্ট ঠিক করার চেষ্টা করে সে। মাঝে মাঝে ধীরে ধীরে স্ট্রেচ করায়। জমে থাকা টেনশন রিলিজ হতেই ফেদ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওয়াও, তুমি তো অনেক ট্যালেন্টেড ইয়ানাথ। একদম প্রফেশনাল কাইরোপ্র্যাক্টরের মতো কাজ জানো। একটু দূরে দাঁড়িয়ে আয়াত সব নোটিশ করছে। এসব দেখে অ্যারিকো লাফিয়ে ওঠে। আমার ঘাড়ও পেন হচ্ছে, আমাকে একটু হেল্প করবে? ইনায়েত ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে সৌজন্যতা বজায় রেখে বলে। আচ্ছা, আপনি বসুন। অ্যারিক একটা চেয়ার টেনে বসতেই ইনায়েত তার কাঁধে হাত দিতে যায়, কিন্তু তার আগেই আয়াজ এসে ইনায়েতের হাত নিজের শক্ত মুঠোয় বন্দি করে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে। চাপা স্বরে আয়াজ বলে, তোমার থেকে থেরাপি দিতে হবে না, আমি তোমাকে থেরাপি দিচ্ছি। এসো আমার সাথে, অনেক থেরাপি লেনাদেনা বাকি আছে আমাদের। কথাগুলো বলেই ইনায়েতকে টেনে জিম হল থেকে বের করে আনে আয়াজ। সবার সামনে সিন ক্রিয়েট করে লাভ নেই ভেবে ইনায়েতও চুপচাপ বাইরে চলে আসে। জিম থেকে বেরিয়ে ইনায়েত তার স্বাভাবিক বরফ শীতল গলায় আয়াজকে বলে, স্যার, একজন কনকিউবাইনের মেয়ের হাত ধরে আছেন আপনি। আপনার তো ক্লাস নেমে যাবে। ওহো! ছেড়ে দিন বা ছাড়ুন বললে যে আয়াজ শুনবে না এবং কথা আরো বাড়বে সেটা এনাদ ভালো করেই জানে। তাই সে সরাসরি আয়াজের ইগো বরাবর আঘাত করে। আয়াজের পা থেমে যায়, কিন্তু সে ইনায়েতের হাত ছাড়ে না। এক টানে ওকে নিজের একেবারে সামনে দাঁড় করিয়ে দাঁত চেপে বলে, সো হোয়াট, তুমি যাই হও, আমার কথা স্পষ্ট, তুমি এদিকের আশেপাশেও যাবে না। ইনায়েতের ধারালো গলায় বলে, আমি কার পাশে যাব, কার পাশে যাব না সেই ডিসিশনটা আমার। আপনি ঠিক করে দেওয়ার কেউ নন। আর আমার হাতটা ছাড়ুন। আপনার ছোঁয়া আমার একদমই ভালো লাগে না। বাক্যটা কোনো বিষাক্ত তীরের মতো সরাসরি আয়াজের পৌরুষের কেন্দ্রবিন্দুতে গিয়ে বিঁধে যায়। এই প্রত্যাখ্যান এবং অবহেলা সহ্য করতে না পেরে আয়াজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক এই ওপেন গার্ডেনে, যেখানে চারপাশের সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছে, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কেউ এসে পড়তে পারে। সে ইনায়েতের কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টানতে চায়। কিন্তু ইনায়াত ইনায়েত যে শুধু রূপের অধিকারী নয়, সে যে শুধু মেধার অধিকারী নয়, সে যে একজন প্রশিক্ষিত যোদ্ধা, সেটা সে এক মুহূর্তে প্রমাণ করে দেয়। চতুরতা ও ডিফেন্সিভ কৌশলে নিজেকে এক ঝটকায় সরিয়ে নেয় সে আয়াজের কাছ থেকে। দাঁতে দাঁত চেপে সে ফিসফিস করে বলে, নির্লজ্জের মতো আচরণ করবেন না একদম। এটা আপনার বেডরুম নয়। এখানে যদি আমার হাতের মার খান না, তবে সেই অপমানের দাগ আজীবন মুখে লেগে থাকবে আপনার। প্রতিটা শব্দ চাবুকের মতো আয়াজের গালে এসে পড়ে। আর একটা মুহূর্ত নষ্ট না করে ইনায়েত দ্রুত পায়ে মেন বাড়ির দিকে চলে যায়। আর আয়াজ স্তব্ধ দুপুরে গার্ডেনের ঠিক মাঝখানে একাকী পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, রাগ আর ক্ষোভ নিয়ে। ডিম লাইট আর আর্দ্রতায় ঘেরা একটা পরিত্যক্ত কোল্ড স্টোরেজ। বাতাসে কাঁচা রক্তের গন্ধ আর ফ্রেয়ার ঝলসানো মরদেহের পোড়া চামড়ার তীব্র ঝাঁঝালো গন্ধটা মিলেমিশে একাকার হয়ে আছে। সেই বীভৎস অবয়বটার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়াজ। তার পরনে একটা ব্ল্যাক ওভারকোট, তার চোখে কোনো অনুশোচনা ভয়ের লেশমাত্র নেই। দীর্ঘ তীব্র যন্ত্রণার ছটফটানি শেষে অবশেষে ফ্রেয়া মারা গেছে। তার পুড়ে যাওয়া অঙ্গার হয়ে যাওয়া শরীরটার দিকে তাকে আয়াজের ঠোঁটের কোণে
ফুটে ওঠে এক টুকরো নিখাদ ও তৃপ্তির হাসি। কোনো মাস্টারপিস আর্ট কমপ্লিট করার পর একজন আর্টিস্টের মুখে যে ডিভাইন স্যাটিসফ্যাকশন দেখা যায়, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট কাইক পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে চোখ বুলায়। তার গলায় স্পষ্ট উত্তেজনার ছাপ, কিছুটা নার্ভাসনেসও। সে বেশ কিছুটা গলা উঁচিয়ে বলে ওঠে, বস, MI6 এবার বেশ ভালোভাবে সবার পিছনে লেগেছে। ক্যারাশ আয়নকে খুঁজতে ওরা মরিয়া হয়ে উঠেছে। একেবারে কুত্তা পাগল অবস্থা। আজ আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলে, পকেট থেকে একটা মেটালিক লাইটার বের করে ফ্লিপ করে, তারপর আবার বন্ধ করে দেয়। ঠোঁটের কোণে চেনা বাঁকা হাসিটা ফুটিয়ে সে খুব ক্যাজুয়াল টোনে বলে, MI6 এর ফিমেল অফিসারগুলো বেশ বিউটিফুল হয়, তাই না কাইক? আয়াজের এমন আকস্মিক আর অপ্রাসঙ্গিক মন্তব্যে কায়েক পুরো থতমত খেয়ে যায়। চারদিকে ডেড বডি আর ক্রাইম সিনের এই ক্রুশিয়াল মোমেন্টে দাঁড়িয়ে বস এই কি বলল আর কি জিজ্ঞেস করছে, সে নিজের চোখ আর কানকেই বিশ্বাস করতে পারছে না। কিছুটা দ্বিধা আর ভরকে যাওয়া গলায় সে জবাব দেয়, হ্যাঁ, হয়তো আমি ঠিক খেয়াল করিনি বস। আয়াজ কায়েকের দিকে সোজা তাকায়। সে আবার সেই চেনা সাইকোটিক বাঁকা হেসে বলে, তুমি খেয়াল করোনি, কিন্তু আমার নজর এড়ায়নি। শি ইজ এক্সট্রিমলি হট। কায়েক এবার রীতিমতো আমতা আমতা করতে শুরু করে। তার বসের এই রূপ তার কাছে সম্পূর্ণ নতুন। সে সাহস সঞ্চয় করে বলেই ফেলে, স্যার, আপনি কিন্তু ম্যারিড। আর তাছাড়া তো আপনাকে মেয়েদের ব্যাপারে এভাবে কথা বলতে শুনিনি। আজ হঠাৎ এসব বলছেন যে? আজ কায়েকের দিকে এগিয়ে আসে। সে কায়েকের কাঁধে একটা হাত রেখে আইস কোল্ড গলায় বলে, সময় আসুক, সব বুঝতে পারবে। যাই হোক, আপাতত এই ডেড বডি স্ট্রং কেমিক্যাল গলিয়ে পুরো ভ্যানিশ করে দাও। এভিডেন্স বলতে যাতে কিছু না থাকে। আর ওদের কেওসের পেছনে মেঝে ছড়তে দাও। শ্যারো চেঞ্জ করতে ওদের বেশ ভালোই লাগে। কায়েক মাথা নেড়ে সায় জানায়। ওকে বস, আই উইক হ্যান্ডেলিং। বাড়ি ফেরার পর আয়াজ বাড়ি ফিরেছে। বেডরুমে মিনিমালিস্টিক ফার্নিচারের ওপর চাঁদের আলো এসে পড়েছে। আজ বেডের ব্যাকরেস্টে হেলান দিয়ে বসে আছে। তার কোলে একটা স্লিপ ল্যাপটপ, ডার্ক ওয়েবের এনক্রিপ্টেড কোডিং আর কিছু জরুরি ইলিগাল ট্রানজ্যাকশনের কাজ সারছে সে খুব নিখুঁতভাবে। ঠিক তখনই ঘরের দরজার লক খোলার মৃদু আওয়াজ হয়। ইনায়েত রুমে প্রবেশ করে। ওর চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা আর ক্লান্তি ভর করেছে। কোনো রকম দ্বিধা জড়তা বা ভনিতা ছাড়াই সে সরাসরি আয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। আয়াজের আই কন্ট্যাক্ট লক হতেই সে হুট করে বলে ওঠে, আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন? আয়াজ টাইপ করা থামিয়ে দেয়। তার ডান ভ্রুটা কিছুটা কুঁচকে যায়, তবে মনের ভেতরে তার একটা অন্যরকম খেলা শুরু হয়ে গেছে। সে মনে মনে ভাবে, এ তো মেঘনা চাইতেই জল। লেডি লাক দেখছি আজ আমার দিকেই হাসছে। সে খুব ধীর সুস্থে ল্যাপটপটা শাটডাউন করে একপাশে সরিয়ে রাখে, সোজা হয়ে বসে, দুই হাতের আঙুলগুলো একে অপরের সাথে লক করে গভীর গলায় বলে, বলো, কি ব্যাপার? আজ হঠাৎ হেল্প চাইছ? ইনায়েত কয়েক সেকেন্ড নীরব থাকে। নিজের ভেতরের মানসিক জড়তা আর অস্বস্তিটুকু কোনো মতে গিলে নিয়ে সে বলে, আপনাকে আমার সাথে একটা হাই প্রোফাইল পার্টিতে যেতে হবে, তবে আমার ফ্রেন্ড সেটে। পসিবল কি? ইনায়েতের মোটেও ইচ্ছে ছিল না আয়াজের কাছে এসে এভাবে রিকোয়েস্ট করার, কিন্তু পরিস্থিতি তাকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। কোনো এক্সিট রুট নেই। মূলত তাদের ডিপার্টমেন্টাল হেড তাকে এই টপ সিক্রেট অ্যাসাইনমেন্টটা দিয়েছেন। আজ একজন পাবলিক ফিগার, একজন ক্রাউন হওয়ায় সোশ্যাল মিডিয়ায় সে ভীষণ ভাইরাল। তার উপর সম্প্রতি একটা ডার্ক অ্যাকশন থ্রিলার সিরিজে লিড ক্যারেক্টারে অভিনয় করার কারণে তার পপুলারিটি আর হাইপ এখন পুরো তুঙ্গে। এদিকে রিকো নামের এক কুখ্যাত আন্তর্জাতিক মাফিয়া, যে আন্ডারগ্রাউন্ডের বড় বড় সব ইলিগেল হিউম্যান এক্সপেরিমেন্ট আর ড্রাগ ট্রায়ালের মেন স্পন্সর, সে আবার পর্দার আয়াজের এক পাগলাটে ভক্ত। এই রিকুর সাথেই আবার আন্ডারওয়ার্ল্ডের গডফাদার কেউস টাইরন্টের বেশ ভালো এবং গভীর কানেকশন আছে। MI6 চাইছে রিকুকে একটা পারফেক্ট ফাঁদে ফেলে জালে জড়াতে, যাতে তার মাধ্যমে কেউসের কলার ধরা যায়। আর সেই মাস্টার প্ল্যানের চাবিকাঠি হলো আয়াজ।
আয়াজকে কনভিন্স করে রিকু এই এক্সক্লুসিভ হাই প্রোফাইল পার্টিতে নিয়ে যেতে হবে। যখনই ডিপার্টমেন্ট আয়াজকে ম্যানেজ করার প্রসঙ্গ ওঠে তখন ইনায়েতের মামা, যিনি এই ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি এই জটিল দায়িত্বটা সরাসরি ইনায়েতের ঘাড়ে চাপিয়ে দেন। কারণ ডিপার্টমেন্টের সবাই শুধু এটাই জানে যে আয়াজ ইনায়েতের টিচার, তাই তাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। তবে তাদের যে বিয়ে হয়েছে এই ডার্ক রিয়েলিটিটা এখনো সবার সম্পূর্ণ অজ্ঞাত। কোনো উপায় না পেয়ে এই প্রফেশনাল ও পার্সোনাল বিপদে পড়ে শেষমেশ বাধ্য হয়ে আয়েজের কাছে এসেছে ইনায়াত। আয়েজ ইনায়াতের মুখের প্রতিটি অভিব্যক্তি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। সে কিছুটা গম্ভীরভাবে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে বেড থেকে খুব ধীর গতিতে উঠে দাঁড়ায়। ইনায়েতের একদম গা ঘেঁষে এসে দাঁড়ায় সে। ইনায়েতের দিকে হালকা ঝুঁকে নিজের ঠোঁটের কোণে এক চতুর ধারালো আর রহস্যময় হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলে, একজন ক্রাউন প্রিন্স হয়েছে কেন পার্টি অ্যাটেন্ড করবে? এটা ঠিক মানায় না, প্রোফাইলটি নষ্ট হয়েছে। তবে বয়ফ্রেন্ড হলে অবশ্য অন্য কথা, কি বলো? কাজের স্বার্থে ইনায়েতকে নিজের ইগো কিছুটা সরিয়ে রাখতেই হয়। সে একটা শীতল শ্বাস টেনে কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি বলে দেয়, ওকে, আপনাকে জাস্ট আমার বয়ফ্রেন্ড হিসেবে অ্যাক্ট করতে হবে। আসলে আমার এক ফ্রেন্ডের আঙ্কেল আপনার অনেক বড় ফ্যান। আমার ফ্রেন্ড আপনাকে তার দেয়া স্পেশাল পার্টিতে নিয়ে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে। আর আমার সেই ফ্রেন্ড শুধু আমাদের এই সো কল্ড ম্যারেজ সম্পর্কেই জানে। সিনিয়রদের করার নির্দেশ ছিল মিশন সাকসেসফুল করতে হলে ইনায়েতকে এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হয়। তার কথা শুনে আয়াজ ঠোঁটের কোণে এক চিলতে এরোগেন্ট বাঁকা হাসি ফুটিয়ে বলে, আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। ইনায়েতের কপালের ভাঁজ গভীর হয়ে পড়ে, কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রেখে সে জিজ্ঞেস করে, কি শর্ত? আয়াজের সেই বাঁকা হাসিটা আরেকটু চওড়া করে গলার স্বর কিছুটা নামিয়ে এক ধরনের ডেঞ্জারাস ভাইব নিয়ে উচ্চারণ করে, আমার সাথে টানা 7 দিন ডেটে যেতে হবে, প্লাস 7টে কেস। শর্তটা শোনা মাত্রই ইনায়েতের শরীরের রক্ত মাথায় চড়ে যায়। একজন স্পাই হিসেবে তার ট্রেনিং তাকে শান্ত থাকতে শেখালেও এই মুহূর্তে তার সেলফ রেসপেক্ট আঘাত লাগে। রাগে দাঁতে দাঁত চেপে সে বলে, আপনার কোথাও যেতে হবে না। থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস। আয়াজ এবার শব্দ করে হেসে ওঠে। হাসির শব্দে তাচ্ছিল্য স্পষ্ট। তোমার কোনো আইডিয়া আছে ক্রাউন প্রিন্স আয়াজকে কোনো পার্টিতে অ্যাটেন্ড করানোর জন্য মানুষকে কত মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়েট করতে হয়? এত সস্তায় আমাকে পেয়ে যাচ্ছ, তারপরে আননেসেসারি অ্যাটিটিউড দেখাচ্ছ। আমি বলেছি তো আপনার যেতে হবে না। একটা ফেক অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে নিয়ে যেতে আমি এতটা নিচে নামতে পারবো না। কথাটা ছুরি দিয়ে ইনায়েত গটগট করে হেঁটে কাচের স্লাইডিং ডোর ঠেলে ব্যালকনিতে চলে যায়। রাতের ঠান্ডা বাতাস তার উত্তপ্ত মস্তিষ্ককে কিছুটা শান্ত করার আগেই তার পকেটে থাকা সিক্রেট কমিউনিকেটর ফোনটায় একটা টেক্সট পপ আপ করে। সেন্ডার হলো লিওনার্দো। সে লিখেছে, যেভাবেই হোক ক্রাউন প্রিন্স আয়াজকে রাজি করো। আগামীকালই সেই পার্টি। এটা তোমার অ্যাসাইনমেন্ট। এই মিশনটা সাকসেসফুল করতে পারলেই কেওসকে ধরার মেইন অপারেশনে তোমাকে আমাদের স্কোয়াডের অ্যাক্টিভ মেম্বার করা হবে। ডোন্ট মিস দিস অ্যাপ। স্ক্রিনের মেসেজটা দেখে ইনায়েত কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের আকাশচুম্বী ইগোকে জোর করে পায়ে পিষে সে আবার রুমে প্রবেশ করে। সোজা এসে দাঁড়ায় আয়েজের ঠিক সামনে। কথাটা উচ্চারণ করতে গেলেও তার ফিজিক্যালি বমি পাচ্ছে এখন, তবুও সে নিজের এক্সপ্রেশন একদম ফ্ল্যাট রেখে বলে, আমি রাজি। আপনার শর্তেই রাজি। আমার ফ্রেন্ড অনেক অসুস্থ, তাই তার রিকোয়েস্ট আমি কোনোভাবেই ফেলতে পারছি না। সম্মতি পেয়ে আয়াজ হালকা নড়ে চড়ে বসে। একটা প্রেডেটরি ভিক্টোরিয়াস হাসি তার ঠোঁটে খেলে যায়। সে ধীরে সুস্থে সোফা থেকে উঠে দাঁড়ায়। নিজের সিগনেচার মেটাল ফ্রেমের চশমাটা খুলে টেবিলের ওপর রেখে সরাসরি ইনায়েতের চোখের দিকে তাকায়। তাহলে আমিও যাব, কবে যেতে হবে? ইনায়েত অবজ্ঞায় আয়াজের দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। আগামীকাল। ওকে, তাহলে ডিল ফাইনাল, রাইট? আয়াজ যেন ব্যাপারটা একদম কনফার্ম করে নিতে চায়। হ্যাঁ। এই গোল্ডেন চান্সটা আর হাতছাড়া করে না আয়াজ। সে ভারী গলায় বলে ওঠে, তাহলে এদিকে এসো, আমার পাওনা কেসগুলোর মধ্যে একটা আজই অ্যাডভান্স করে নেই। কথাটা শেষ হতে না হতেই আয়াজ এক পা এগিয়ে আসে। ইনায়েত কিছু বুঝে ওঠার আগেই আয়াজের শক্ত হাত তার ঘাড়ের কাছে চেপে বসে। এক ঝটকায় তাকে টেনে নেয়, একেবারে নিজের
বুকের সাথে। দুজনের মাঝে ১০০ ব্যবধানও নেই। ইনায়েত এতটুকু প্যানিক না করে আয়াজের চোখের দিকে সরাসরি তাকিয়ে একদম ঠান্ডা আইসি গলায় বলে, একজন কনকিউবাইনের মেয়েকে কিস করবেন ইয়োর হাইনেস? আপনার রয়্যাল ক্লাস নষ্ট হয়ে যাবে না এতে? ইনায়েতের এই শার্প টক্সিক প্রশ্নে আয়াজ একটু রিয়েক্ট করে না। সে আর আজ পিছিয়ে যায় না, বরং ডেডলি গলায় সে জবাব দেয়। ওইসবের ধার আমি আপাতত ধারছি না ডার্লিং। বলে আয়াজ অবলীলায় ইনায়েতের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এটা কোনো সাধারণ কিস নয়, এটা পিওর ডোমিনেশন। ইনায়েত চোখ বোঝে না, তীব্র ডিসগাস্টে রক্তবরণ চোখে সে আয়াজের দিকে তাকিয়ে থাকে। তার পাকস্থলী মোচড় দিয়ে ওঠে। একটা দম বন্ধ করা তীব্র বমিভাব গ্রাস করছে তাকে। কিন্তু আয়াজের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো এই একটা কিসে ইনায়েতের সমস্ত রেজিস্ট্যান্ট গুঁড়িয়ে দিয়ে ১০০ বারের সত্তরে নিতে চাচ্ছে। একটা শ্বাসরুদ্ধকর, রাফ এবং ইনটক্সিকেটিং ছোঁয়ায় সে ইনায়েতকে নিজের বাহুর মাঝে শক্ত করে বন্দি করে রাখে। আজ ইনায়েতের ঠোঁটের স্বাদ যেভাবে নেওয়া যায় ওভাবে নিতে থাকে। ইনায়েতের লিপে শুষে নিজের ঠোঁটের মাতাল ছোঁয়ায় ভরিয়ে দেয়। অবশেষে অক্সিজেনের অভাবে ইনায়েতের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে আজ তাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া মাত্রই ইনায়েত এক ছোটে ওয়াশরুমে ঢোকে। বেসিনের কাছে পৌঁছাতে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, বমি করে দেয়। ওয়াক তুলতে তুলতে তার তো ভেতরের সবকিছু একপাশে বেরিয়ে আসার জোগাড় হয়। আর বাইরে দাঁড়িয়ে থাকা আয়াজ নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে নিজের নিচের ঠোঁট মুছে নেয়। তার চোখের দৃষ্টি ওয়াশরুমের হাফ ওপেন দরজার দিকে ফিক্সড, আর ঠোঁটের কোণে ঝুলছে তার ডার্ক স্যাডিস্টিক আর স্যাটিসফাইড একটা স্মার্ট।